53 বছর বয়সী এই বাংলাদেশের এক অন্যরকম সময়ে আজ আমাদের দেশ টেলিভিশনের মুখোমুখি হচ্ছেন বাংলাদেশের ইতিহাসের একজন অন্যতম ব্যক্তি, যিনি বাংলাদেশের ইতিহাসে একমাত্র ব্যক্তি যিনি পরপর 3 বার আইন মন্ত্রণালয়ের দায়িত্বে মাননীয় মন্ত্রীর গুরু দায়িত্ব পালন করেছেন। দর্শক, আজকে বাংলাদেশের যে অবস্থান কিংবা শুরুতেই আমি যেটি বলছিলাম, আসলে এক অন্যরকম সময় পার করছি আমরা। সেই সময়ে হাজারো বাংলাদেশির হাজারো প্রশ্ন রয়েছে মাননীয় আইনমন্ত্রীর কাছে। সেই সব প্রশ্ন নিয়ে আজকে আমরা আলোচনা করতে চাই। জেডএসআরএম নিবেদিত দেশ সাম্প্রতিকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি তাসনুভা তন্নি। ছাত্র আন্দোলন, সংঘাত, সহিংসতা, রণক্ষেত্র, সেখান থেকে শুরু করে জামাত শিবিরের নিষেধাজ্ঞার ঘোষণা আসতে যাচ্ছে আগামীকাল। এই সব কিছু নিয়ে আজকে মুখোমুখি হবেন মাননীয় আইনমন্ত্রী আমাদের সাথে। মুখোমুখি আইনমন্ত্রী আনিসুল হক আপনাদের সবার সাথে আছি। আমি তাসনুভা তন্নি। মাননীয় মন্ত্রী, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি ব্যস্ততম সময়ে দেশের এরকম একটি সময় আমাদেরকে সময় দিয়েছেন। যে জায়গাটি নিয়ে আসলে আমরা শুরু করছিলাম, বাংলাদেশের ইতিহাসে হয়তো এই সময়টি আমরা দেখব, আমরা হয়তো ভাবিনি স্বাধীন বাংলাদেশের বুকে আমরা এমন রণক্ষেত্র, এমন মৃত্যু, এমন সংঘাত সহিংসতা দেখব। সেখান থেকে একটু শুরুতেই জানতে চাচ্ছি, আজকে আপনার বক্তব্যের মধ্য দিয়ে আমরা জানতে পারলাম আগামীকাল আমরা দেখতে যাচ্ছি জামাত শিবির নিষিদ্ধের এক ধরনের ঘোষণা আসছে। সেটি নিয়ে যদি একটু শুরুতেই আপনাকে প্রশ্ন করতে চাই, চূড়ান্তভাবে আসলেই আমরা সেই নিষেধাজ্ঞার ঘোষণা পেতে যাচ্ছি কিনা? আমি সকল দর্শককে আসসালামু আলাইকুম জানাই এবং শুভ সন্ধ্যা। শুরুতেই দেখেন একটা কথা, এই যারা আমার বয়সী আর কি, তা আমার ধরেন আমার বয়স 68 বছর। যখন মহান স্বাধীনতা যুদ্ধ হয়, মুক্তিযুদ্ধের সময় আমার বয়স 15 বছর ছিল। আমি এদের তাণ্ডব দেখেছি, এদের অ্যারোগেন্স দেখেছি, এদের আমি দেখেছি মানুষ হত্যা করতে এবং মানুষ হত্যা করার পরে সেটাকে এনজয় করতে। তো আজকে আমি বলতে পারি যে আমার মনে হয় যে লিগালি রাজনীতি করার সেই অধ্যায় বাংলাদেশে বোধহয় জামাতে ইসলামের প্রায় শেষ, এবং আমি আশা করছি যে ইনশাআল্লাহ আগামীকালকে তাদেরকে নিষিদ্ধ করা হবে। সেই প্রত্যাশা হয়তো বাংলাদেশে আরো অনেক মানুষ আপনার সাথে করছেন মাননীয় মন্ত্রী, কিন্তু এখানে একটি প্রশ্ন থেকে যায়, জামায়াত শিবিরকে আমরা নিষেধাজ্ঞা দেওয়ার কথা চিন্তা করছি, আপনি বলছিলেন যে আমরা আশা প্রত্যাশা করছি, কেন আসলে আরো আগে আমরা করতে পারলাম না? আমরা যেহেতু অনেকটাই আসলে নিশ্চিত তারা স্বাধীনতা বিরুদ্ধের। প্রথম কথা হচ্ছে যে দেখেন, যখন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশে ফিরে এসেছিলেন, তখন তিনি বাংলাদেশের মানুষকে কিন্তু খুব অল্প সময়ে একটা সংবিধান উপহার দিয়েছিলেন। সেই সংবিধানে অত্যন্ত পরিষ্কারভাবে বলা ছিল যে রাজনৈতিক দল কোনো ধর্মের উপরে ভিত্তি করে হবে না, এবং তার মানে হচ্ছে যে জামাতে ইসলাম শুরু থেকেই কিন্তু এই দেশে, যখন সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি এই আপনার প্রথমে সংবিধান দেন এবং তার যে সেবামূলক শাসনামলে এই জামাত বহিষ্কৃত ছিল, মানে সংবিধান দ্বারাই বহিষ্কৃত। তো সেই জন্য আইন যতগুলি ওখানে প্রণয়ন করা হয়েছে সেগুলি কিন্তু আপনার এই জামাতে ইসলামকে আবার আইন করে করার, ব্যান করার কোনো প্রয়োজন পড়ে নাই। কিন্তু 15ই আগস্ট 1975-এর সেই নৃশংস এবং বর্বরোচিত হত্যাকাণ্ডের পরে যারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছিল, মোশতাক, জিয়া, তারা আপনার যেটা করেছিল সেটা হচ্ছে সংবিধানকে সংশোধন করে আবার এদেরকে রাজনীতি করার একটা সুযোগ দেয়, এবং সেই সুযোগে এরা কিন্তু মুক্তিযোদ্ধা নিধন করে এবং নিজেদেরকে শক্তিশালী করে। তো আমরা জানি যে এদেরকে আপনার রাজনীতি করতে দেওয়া, নিষিদ্ধ করার জন্য একটা আন্দোলন হয়েছিল, এবং সেই আন্দোলনে আপনার বহুজন কিন্তু জেলও খাটতে হয়েছে, কারণ এরশাদ সাহেব তাদেরকে জেল খাটিয়েছেন, খালেদা জিয়া তাদেরকে জেল খাটিয়েছেন, বেগম জাহানারা ইমামের কথাই ধরেন, অত্যন্ত শ্রদ্ধেয় ব্যক্তি ছিলেন তিনি। তো এখন আমরা যেটা দেখেছি যে জামাতে ইসলাম তার যে 1971 সালের যে রোল, সেটা থেকে আজ পর্যন্ত কিন্তু কোনো পরিবর্তন হয় নাই।
মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যেটা করেছেন সেটা হচ্ছে যে এই দলের যে নেতা যারা যুদ্ধ অপরাধ করেছিল, যারা মানবাধিকার লঙ্ঘন করেছিল, সেই সব নেতাদেরকে কিন্তু তিনি একটা আইনি প্রক্রিয়ার মাধ্যমে সাজা দিয়ে সেই সাজাটাকে কিন্তু কার্যকর করেছিলেন। তাদেরকে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল তার ট্রায়াল হয়েছে, তারা নিজেদেরকে ডিফেন্ড করার জন্য আইনজীবী পেয়েছেন, তারা কথা বলতে পেরেছেন এবং তারা তার সাক্ষী সাবদে তারা দোষী হয়েছেন এবং সেইখানে আপনার ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল তাদেরকে মৃত্যুদণ্ড সাজা হিসেবে মৃত্যুদণ্ড দিয়েছিলেন। তারা আপিল বিভাগ, সুপ্রিম কোর্টের আপিল বিভাগ মানে বাংলাদেশের সর্বোচ্চ আদালতে তারা আপিল করেছিলেন, সেখানেও তারা আইনজীবী দিতে পেরেছিলেন, শুনানি হয়েছে এবং তারপরে সেখানেও আইসিটির যে রায় সেই রায়টাকে আপহোল্ড করেছে বলে। তো সেটা করার পরে আপনারা দেখেছেন যে তাদের রায় কার্যকর হয়েছে, তাদেরকে ফাঁসিতে ঝুলানো হয়েছে। অফকোর্স আমরা মনে করেছিলাম, এটা মনে করাটা স্বাভাবিক বলে আমি মনে করি, যে একটা রাজনৈতিক দল আপনার তার অন্ততপক্ষে এখন বাংলাদেশের এই অবস্থানে এবং যেই বাংলাদেশকে তারা 50 বছর ধ্বংস করতে পারে নাই, সেই তারপরে তাদের একটা পরিবর্তন আসবে। আমরা সেখানে অত্যন্ত দুঃখিত যে তাদের কোনো পরিবর্তন আসে নাই এবং বরঞ্চ এই 53 বছর পরেও বাংলাদেশকে তারা অকার্যকর করার জন্য এবং বাংলাদেশের স্বাধীনতা নষ্ট করার জন্য এখনো ষড়যন্ত্র এবং আমি বলবো যে সন্ত্রাস যুক্ত। এই যে আপনি অকার্যকর বাংলাদেশ করবার ষড়যন্ত্র তারা করছে বলে বলছিলেন, আমরা দেখছিলাম ষড়যন্ত্র এবং সন্ত্রাস দুইটাই করছে। জি, এবং আমরা আসলে সেই রণক্ষেত্র হতে দেখেছি পুরো বাংলাদেশে। সংঘাত সহিংসতা আমরা দেখেছি, একেবারে সাধারণ ছাত্রদের একটি আন্দোলন ছিল, কোটা বৈষম্য বিরোধী একটি আন্দোলন, সেই আন্দোলনে আমরা দেখলাম জামাত শিবির ঢুকে গেল। সেখান থেকে যদি একটু বলি, গাজীপুরের সাবেক মেয়র জনাব জাহাঙ্গীর, তার উপরে আমরা হামলা দেখলাম, সেখানে তার বাড়িতে ভাঙচুর হতে দেখেছি আমরা, তার পিএসকে নৃশংসভাবে খুন শব্দটি আমি ব্যবহার করতে চাই, খুন করা হয়েছে। একেবারে সাধারণ ছাত্রদের পক্ষে কখনোই হয়তো এটি সম্ভব নয়, এটা আমরা আসলে বিশ্বাস করতে আমাদের যথেষ্ট কষ্ট হয়। এই দায়ভার আসলে জামাত শিবির কখনো নিয়েছে কিনা, কিংবা কেন আসলে আমরা তাদের এই নৃশংসতা থেকে অনেক আগেই বাংলাদেশকে মুক্তি দিতে পারলাম না? সেটাই তো আমি বললাম যে দেখেন, এই রকম নৃশংসতা যেটার কথা আপনি বললেন, আপনারা নিশ্চয়ই আমাকে আপনাদের স্টুডিওতে আসার পরে, আপনাদের বিল্ডিংয়ে আসার পরে এক্স মেয়র গাজীপুরের জাহাঙ্গীরের ক্ষতগুলি দেখানো হলো এবং আপনারা দেখেছেন যে যাত্রাবাড়িতে একজন পুলিশকে হত্যা করে তাকে ঝুলিয়ে রাখা হয়েছে। এই নৃশংসতা কিন্তু জামাত শিবির, বিএনপি আর ছাত্রদলই করতে পারে। তার কারণ হচ্ছে 1971-এর নৃশংসতাটা এরকমই ছিল এবং তখন একটা অন্য কথা বলে মানুষকে গুলি করে হত্যা করা হতো, তখন মুসলমানদেরকে বলা হতো তারা হিন্দু হয়ে গেছে। এখন সেটা না বলে তারা এই জিনিসটা, এই ফিয়ার কমপ্লেক্স যেন মানুষের মধ্যে ঢুকে যায়, মানুষ যেন আতঙ্কিত হয়ে যায়, মানুষ যেন ভীত হয়ে যায়, এই আইন শৃঙ্খলা বাহিনী যেন ভীত হয়ে যায়, সেই জন্য তারা এই কাজগুলি করেছে। তো আমার কথা হচ্ছে যে এই কাজগুলি করে, হ্যাঁ অবশ্যই আরেকটা কলঙ্কিত অধ্যায় বাংলাদেশের ইতিহাসের মধ্যে তারা রচনা করেছে। কলঙ্কের সাথে আমরা দেখলাম যে স্বাধীনতা যুদ্ধের পর থেকে কখনোই আসলে কোনো রাষ্ট্রীয় টেলিভিশন মাধ্যমে কখনোই আমরা হামলা হতে দেখিনি। অনেক কিছু দেখেন, পদ্মা সেতুর মতন আমাদের সবচেয়ে বড় অর্জন সেখানে আমরা দেখলাম। আপনি পদ্মা সেতুর কথা বলছেন, যে পদ্মা সেতু যখন ওপেন করা হলো তখন বিএনপির একজন কর্মী সে গিয়ে পদ্মা সেতুর নাট বল্টু খোলা শুরু করলো যাতে পদ্মা সেতুটা ভেঙে পড়ে, এরকম একটা আচরণ। তো এই যে ধরেন আওয়ামী লীগের সময় এই বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে যে উন্নয়ন হয়েছে, তা এই জামাত শিবির, বিএনপি, ছাত্রদল এদের গাত্রদাহ হচ্ছে সেইখানে। না হলে আপনি দেখবেন কোটা আন্দোলনের সাথে, আমার প্রশ্ন, কোটা আন্দোলনের সাথে এই মেট্রো রেলের স্টেশনের তো কোনো ইয়ে নাই, সম্পর্ক নাই, আপনার এক্সপ্রেসওয়ে টোল প্লাজার কোনো যোগসূত্র নাই, তারপরে আপনার এই কি বলে সেতু ভবনের কোনো কানেকশন নাই, টেলিভিশন সেন্টারের কোনো নাই, সংযোগ নাই, আর হানি ফ্লাইওভারের কোনো নাই, সম্পৃক্ততা নাই। তা আপনারা দেখেন এইগুলি পুড়িয়ে
কি লাভ বা কেন পুরানো হচ্ছে? এগুলি হচ্ছে যে বাংলাদেশের যে উন্নয়নের যে সিম্বলগুলি, বাংলাদেশের মানুষ যেখানে সুবিধা ভোগ করছিল সেগুলি নষ্ট করে দেওয়া, এবং সেই সূত্রে তার পরের ধাপ হচ্ছে বাংলাদেশকে নষ্ট করে দেওয়া। মানে আমরা আসলে কোনোভাবে বিশ্বাস করতে চাই না বাংলাদেশের এই অর্জনের ধ্বংসের পেছনে কোনো সাধারণ ছাত্রের হাত থাকতে পারে। সেটি নিশ্চয়ই আপনিও নিজেও বারবার বলছিলেন। সেই জায়গা থেকে আমরা জামাত শিবিরের এক ধরনের সম্পৃক্ততা দেখেছি। আমি চাই না বিশ্বাস করতে, কিন্তু ধরেন আমি কোনো কনক্লুসিভ স্টেটমেন্টও এখন দিতে চাই না। তার কারণ হচ্ছে যে আমি মনে প্রাণে, আমি এটা বহুবার আগেও বলেছি, আমি এখনো বলছি যে সেটা আমার আমি বিশ্বাস করি না, আমি চাই না বিশ্বাস করতে। কিন্তু আজকে আমাকে সেই শেষ কথা বলার থেকে একটু বিরত থাকতে হবে। তার কারণ হচ্ছে যে একটা তদন্ত কমিশন গঠন করা হয়েছে। সেই তদন্ত, আমি যদি এখন বলি যে এই ছাত্রছাত্রীরা, কোমলমতি ছাত্রছাত্রীরা এটার মধ্যে জড়িত ছিল না, তাহলে পরে এটা একটা কনক্লুসিভ স্টেটমেন্ট হয়ে যাবে, এবং আপনার এই যে নিরপেক্ষ যে এনকোয়ারি কমিশন, তার যে একজন বিচারক, একজন বিচারপতি, এক সদস্য বিশিষ্ট যেই কমিশনটা করা হয়েছে, জুডিশিয়াল এনকোয়ারি কমিশন, সেইটা আপনার তার কাজ কিন্তু ব্যাঘাত পাবে। তো সেই জন্য আমি সেই কথা বলবো না। তা আমি বলবো যে যদি করে থাকে আমি আহত হব, আর যদি না করে থাকে আমার মনে স্বস্তি ফিরবে। মাননীয় মন্ত্রী, খোদ পাকিস্তানের প্রধানমন্ত্রী যখন আমাদেরকে উদ্দেশ্য করে বলছেন বাংলাদেশের উন্নয়ন দেখলে তাদের লজ্জা হয়, সেটি নিঃসন্দেহে বাংলাদেশী হিসেবে আমাদের জন্য যথেষ্ট গর্বের একটি স্টেটমেন্ট। ঠিক ওই সময়টাতে বাংলাদেশে আমরা যেই ধরনের সংঘাত সহিংসতা দেখেছি, আপনি কি মনে করছেন কাল যদি জামাত শিবির নিষিদ্ধ ঘোষণা করা হয়, এরপরে আসলে আমাদের এই পরিস্থিতির উন্নয়ন ঘটবে কিনা? আমি দেখেন, কালকে জামাত শিবির আপনার নিষিদ্ধ ঘোষণা করা হলেই যে পরশুদিন এটা ইমপ্রুভ হবে তা না, কিন্তু পরশুদিন থেকে আপনি ইমপ্রুভমেন্ট যে হবে সেটার সাইন দেখতে পারবেন। সেটা হচ্ছে মানুষের মনে ইমিডিয়েটলি স্বস্তি ফিরে আসবে। এখন পাশাপাশি হয়তো একটা শঙ্কাও থাকবে যে এরা আন্ডারগ্রাউন্ডে গিয়ে আপনার কোনো সন্ত্রাস করতে পারে কিনা। সেখানে আমি বলবো যে দেখেন, তারা যদি আন্ডারগ্রাউন্ডে গিয়ে কোনো সন্ত্রাস করার চেষ্টা করে, সেটার জবাব আইনি দিক দিয়ে আমরা দেওয়ার জন্য প্রস্তুত আছি। তারা যদি আপনার জনগণের জানমালের ক্ষতি করে, আমরা অবশ্যই কঠোর হস্তে সেটা দমন করার জন্য প্রস্তুত আছি। তো সেই ক্ষেত্রে এইটার ম্যানিফেস্টেশন যখন হতে থাকবে, তখন দেখবেন যে জনগণের মনে অবশ্যই স্বস্তি ফিরেছে, এবং তারা আশ্বস্ত হবেন যে হ্যাঁ, আমরা যা চেয়েছিলাম এই জামাত শিবিরকে নিষিদ্ধ করার পরে আমরা তা পাচ্ছি। জি, মাননীয় মন্ত্রী, আমরা আসলে ছাত্রদের আন্দোলন নিয়ে কথা বলছি, এবং সেই ইস্যুটাকে আসলে আমরা একেবারে রণক্ষেত্র হতে দেখেছি। সাধারণ ছাত্রদের যে আন্দোলন, সেই আন্দোলনকে আমরা রাজনীতিকীকরণ করতে দেখলাম। সেখান থেকে একেবারে সরকার পতনের ঘোষণা, যেটি আসলে আমরা হয়তো কল্পনাও করতে পারিনি, সেই ধরনের দাবিও আসতে দেখেছি। আমি যদি একটু আপনার কাছে প্রশ্ন করতে চাই, আমি শুরুতেই বলছিলাম যে হয়তো বাংলাদেশের হাজারো জনগণ আজকে আপনার কাছে প্রশ্ন করবার চেষ্টা করছেন। সরকার আসলে যদি চাইতো, খুব শুরুতেই আসলে যখন একেবারেই সাধারণ আন্দোলন ছিল, সেই সময়টাতে এই ধরনের কিশোর কিংবা তরুণ যারা আন্দোলন করছেন তাদের সাথে যথেষ্ট আন্তরিকভাবে বসবার একটি সুযোগ তৈরি হবার সুযোগ ছিল কি না, কিংবা হতে পারতো কিনা? আপনাকে অনেক 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 ধন্যবাদ। আপনি আমাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করেছেন, যেটা আমার মনে হয় যে সকলের মনের প্রশ্ন, এবং আমিও সেটা জবাব দেওয়ার জন্য প্রস্তুত। আমাকে একটু সময় দিন। নিশ্চয়ই। ব্যাপারটা হচ্ছে যে দেখেন, 2018 সালের 4 অক্টোবর এই একটা প্রজ্ঞাপন জারি হয়েছিল। এই প্রজ্ঞাপনটা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কোটা আন্দোলন যখন হচ্ছিল তিনি কোটা বাতিল করে দিয়েছিলেন, এবং এই যে প্রজ্ঞাপনের যেটা তারিখটা আমি বললাম, সেই দিন এই প্রজ্ঞাপনটা জারি হয়েছিল যে কোটা বাতিল। তার মানে হচ্ছে 2018 4 অক্টোবর থেকে কোটা কিন্তু বাংলাদেশে ছিল না। আচ্ছা, আপনার 7 জন মুক্তিযোদ্ধার সন্তান এটা তাদের অধিকার মনে করে এই কোটা বাতিলের যে পরিপত্র, সেটার আইনি শুদ্ধতা
চ্যালেঞ্জ করেছেন হাইকোর্ট ডিভিশনে। হাইকোর্ট ডিভিশনে একটা রিটের মাধ্যমে, যেটা হচ্ছে সাংবিধানিক অধিকার তার। তো সেই যখন এই রিটের শুনানি হয়, তখন কিন্তু এই যে কোটা আন্দোলনকারীরা, তারা কেউ এটার পক্ষভুক্ত হয় নাই। তাদের বক্তব্য দেওয়ার জন্য কিন্তু তারা আদালতে যায় নাই। আদালতে তাদের পক্ষ হয়ে কে গেছেন? সরকার গেছে। সরকার তাদের পক্ষে যে কোটা বাতিল করাটা সঠিক হয়েছে সেই বক্তব্য দিতে কিন্তু সরকার গেছে। এখন আপনার যে কথা, ধরেন আপনি একটা জিনিস চাইছেন, সেটা আপনি পান, সেটা আমিও যদি সমর্থন করি, তাহলে কি আমি আপনার সাথে আমার পজিশন কি বিপরীত হলো? তা হলো না, সহ অবস্থান। তো সেই ক্ষেত্রে আমি যদি মনে করি যে আপনি যেটা চাইছেন সেটার জন্যই তো আমি কাজ করছি, তাহলে আপনার রাগ হওয়ার কি আছে? তো সেই অবস্থান থেকে আমাদের একটা বিশ্বাস ছিল যে আমরা তো তাদের জন্যই কাজ করছি, এমন কি যে তাদের না বলা সত্ত্বেও আমরা তাদের পক্ষে কাজ করছি। এখন কি হলো, সেই হাইকোর্টের দুইজন বিচারপতি ওনারা রায় দিয়ে দিলেন যে কোটা বাতিল করাটা আইনশুদ্ধ হয় নাই। হ্যাঁ, ঠিক আছে। তাহলে কি দাঁড়ালো, যে ঠিক আছে ওই দিন, এবং ওনারা তখন যা রায়টা লেখেনও নাই। এই রায় মৌখিকভাবে প্রকাশ করার পরে 3 দিনের মধ্যে বিজ্ঞ অ্যাটর্নি জেনারেল, আমাদের আপিল বিভাগ যেটা সর্বোচ্চ আদালত, তার চেম্বার জাজ বলে, সেই আপিল বিভাগে কোনো মামলা যাওয়ার আগে চেম্বার জাজ হয়ে যেতে হয়। সব মামলায় আপিল বিভাগে যেতে পারে না। তো সেইখানে গেলেন, এবং এই চেম্বার জাজের কাছে যাওয়ার আরেকটা কারণ হচ্ছে যে আপনার ওইখানে গেলে যদি কোনো স্টে অর্ডার বা এইসব দরকার হয়, স্থগিতাদেশ দরকার হয়, সেটা উনি ইন্টারিম অর্ডারটা দিতে পারেন। ইন্টারিম অর্ডার মানে হচ্ছে তো তাৎক্ষণিক অর্ডার, মানে নট ফুল অর্ডার, বাট তাৎক্ষণিকভাবে সেটাকে তিনি বন্ধ করতে পারেন। তো সেই ক্ষেত্রে অ্যাটর্নি জেনারেল সাহেব ওখানে গেছিলেন, বিজ্ঞ চেম্বার জাজ ওনাকে মামলাটা পাঠিয়ে দিয়েছিলেন আপনার ইয়েতে, ফুল বেঞ্চে, মানে আপিল বিভাগে যতজন বিচারপতি আছেন, মাননীয় প্রধান বিচারপতি সহ, তারা বসে এই মামলাটা শুনবেন। তো যখন তাদের কাছে এই মামলাটা গেছে, তখন তারা এটা বলেছেন যে আমরা তো এখনো রায়ের কপি পাই নাই, রায় হয়ে গেছে, আমরা রায়ের কপি পাই নাই, আমরা রায়ের কপিটা পেলে পরে আমরা এটা দেখব। এটা কিন্তু খুবই স্বাভাবিক, এটা কিন্তু খুবই ন্যায্য, খুবই লজিক্যাল। তো সেটা এই আন্দোলনকারীরা 1 তারিখ থেকে, তাহলে কি অবস্থা হলো? অবস্থা হচ্ছে যে ব্যাপারটা তখন বাংলাদেশের সর্বোচ্চ আদালত আপিল বিভাগে পেন্ডিং। কিন্তু তখনও কিন্তু এই আন্দোলনকারীরা আপিল বিভাগে গিয়ে পক্ষভুক্ত হন নাই। তারা 1 জুলাই থেকে আন্দোলন শুরু করলেন, রাজপথে আন্দোলন করছিলেন। হ্যাঁ, রাজপথে আন্দোলন শুরু করলেন, তারা আন্দোলনের ডাক দিলেন। এখন আপনি বলছেন যে সেই মুহূর্তে যেই জিনিসটা আপিল বিভাগে পেন্ডিং, সেইখানে নিয়ে তো আমার বা সরকারের ইয়ের সাথে আলোচনার কোনো প্রয়োজন হয় না। প্রয়োজন কেন হয় না আমি সেটাও বলে দিই। প্রয়োজন হয় না এই কারণে যে রাস্তায় কোটা আন্দোলনকারীরা যেই কথা বলছেন, সরকার কিন্তু আপিল বিভাগে সেই একই কথা বলছেন। পদক্ষেপটা কিন্তু যেটা কোটা বিরোধী আন্দোলনকারীদের নেওয়া উচিত ছিল, সেটা কিন্তু খোদ সরকার নিয়ে নিয়েছে। তাহলে যেটা আদালতের সামনে এবং আদালতের সিদ্ধান্তের অপেক্ষায়, সেইখানে আমরা তো কোনো কথা বলতে পারি না। সেই সময় বারবার কিন্তু আসলে সাধারণ ছাত্রছাত্রী, বিশেষ করে যারা আন্দোলন করছিলেন, তাদেরকে ধৈর্য ধরবার কথা বলা হচ্ছিল। তারপরে যেটা এমনকি দেখেন, আমিও বলেছি, মাননীয় প্রধানমন্ত্রী যখন চায়না চলে যাচ্ছিলেন, তিনি বলেছিলেন অত্যন্ত যে ধৈর্য ধারণ করো, এটা আদালতে আছে, মামলার সর্বোচ্চ আদালত। মাননীয়, ঠিক এই জায়গাটিতে আমরা আসতে চাই। মাননীয় প্রধানমন্ত্রী, প্রধান বিচারপতি প্রত্যেকে, এবং আপনি নিজেও আসলে বারবার বলছিলেন আন্দোলনকারীদেরকে ধৈর্য ধরবার কথা। এরপরে আসলে এই আন্দোলনের মোড় আমরা কি করে? আমি আপনাকে বলি
এই আন্দোলনের মোড় ঘুরেছে বলে আমার বিশ্বাস না। আমি সেটা বিরতি থেকে ফিরে আপনার উত্তরটি নিতে চাই। দর্শক, ZSRM নিবেদিত দেশ সাম্প্রতিকে বিরতি নিয়ে ফিরছি। মুখোমুখি আছেন আমাদের সাথে আইনমন্ত্রী আনিসুল হক। কিছুক্ষণের মধ্যে ফিরছি, সাথে থাকুন। মুখোমুখি মাননীয় আইনমন্ত্রী, দেশ টেলিভিশনের দেশ সাম্প্রতিকের পর্দায়। মাননীয় মন্ত্রী, যে প্রশ্ন রেখে আমরা বিরতিতে গিয়েছিলাম, আপনি বলছিলেন যে যখন মাননীয় প্রধানমন্ত্রী ধৈর্য ধরবার কথা বলছিল, প্রধান বিচারপতি ধৈর্য ধরবার কথা বলছিল, সেই সময়টাতে আমরা এই আন্দোলন, আমি যেটা বলতে চাচ্ছি যে দেখেন, আপনি যেটা বললেন যে মানুষের মনে প্রশ্ন যে আমরা আগে উদ্যোগ নিতে পারতাম কিনা, আমি বলবো যে এই প্রশ্নটা অত্যন্ত কি বলে যুক্তিসঙ্গত। হ্যাঁ, যুক্তিসঙ্গত। এবং এইখানে আমি বলবো যে হ্যাঁ, আগে উদ্যোগ নেওয়া উচিত। এবং সেই সাথে আমি বলবো যে আগে উদ্যোগ নেওয়া হয়েছে কিভাবে। এই যে রায়ের বিরুদ্ধে আপিল করতে হবে, এটা তো সরকারই করেছে, তাহলে আমরা তো এই উদ্যোগটা নিয়ে ফেলেছি। তো যারা আন্দোলনকারী তাদের পক্ষ থেকে এটা তো তারা শিক্ষিত, তাদের বোঝা উচিত ছিল। এবং এটাও বোঝা উচিত ছিল যে আমরা যখন আপনার এই উদ্যোগ নিয়ে ফেলেছি এবং এটা যখন আদালতের বিবেচনাধীন, সেখানে কিন্তু সরকার আর কিছু করতে পারে না। এই ম্যাটার ইজ সাবজুডিস। তো সেইখানে আদালত যতক্ষণ পর্যন্ত কিছু না বলবে ততক্ষণ পর্যন্ত আমরা আদালতের রায়ের অপেক্ষায় থাকব। ঠিক সেই কথাটাই কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী যখন চায়না যান তখন বলেছেন। দেখেন, আমি তারপরে বলেছি যে তাদের যদি কোনো বক্তব্য থাকে তাহলে সেই সময় সবচেয়ে ভালো জায়গা হচ্ছে আদালতে তারা গিয়ে যেন পক্ষভুক্ত হন। আমি তাদেরকে আজকেও সাধুবাদ জানাই যে তারা আদালতে গিয়ে পক্ষভুক্ত হয়েছিলেন এবং আদালতে গিয়ে পক্ষভুক্ত হওয়ার পরে মাননীয় প্রধান বিচারপতি তাদেরকে ধৈর্য ধারণ করতে বলেছিলেন। তো এই যে প্রেক্ষাপট, এই প্রেক্ষাপটে এই আন্দোলন সহিংস আন্দোলন হবে, এটা বোঝার তো মনে হয় এটা কঠিন, বোঝাটা কঠিন। এবং আমরা আশা করছিলাম যে অফকোর্স সরকার যখন এই আন্দোলনকারীর পক্ষেই হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে লড়ছে, এই আন্দোলনকারীদের তো আর কোনো বক্তব্য দেওয়ার কারণ নাই। তারপরে এই যে 10 তারিখে যে ডিসিশনটা, 10ই জুলাই, 1 জুলাই আপনার আন্দোলন শুরু হলো, 10ই জুলাই আপিল বিভাগ যেই আদেশটি দিলেন, সেই আদেশে অত্যন্ত স্পষ্টভাবে কিন্তু বলে দেওয়া হলো যে হাইকোর্ট বিভাগ, যেই হাইকোর্টের দ্বৈত বেঞ্চ, হাইকোর্ট বিভাগের যে দ্বৈত বেঞ্চ যেই রায়টা দিয়েছে সেটার এখন কার্যকারিতা থাকবে না। তো এই কথাটার পরে কোটা তো নাই, কোটা নাই, আন্দোলন করারও যৌক্তিকতা নাই। কিন্তু আমরা দেখেছি মাননীয় মন্ত্রী, এবং সেখানে যদি আমি খুব স্পষ্ট করে কোট করে বলতে চাই, ডিবি প্রধান হারুন সাহেব বলেছেন ঘোষণা ছিল পুলিশ মারলে 10,000, ছাত্রলীগ মারলে 5,000। এই জায়গাটায় আমরা কেন আসলাম? কারা আসলে এই ঘোষণা দিল? এটা কি আপনারা মনে করেন যে ছাত্রদের থেকে এসছে? দেখেন, আমি কিন্তু আপনার এই ছাত্রদের সাথে বসেছি, কাছাকাছি বসার অভিজ্ঞতা কিন্তু আমার আছে। তারা আমাকে বলেছে, আমার আছে, শিক্ষামন্ত্রী মহোদয়ের আছে এবং তথ্য প্রতিমন্ত্রী মহোদয়ের আছে, আমরা 3 জন বসেছি তাদের সাথে। এবং তারা কিন্তু তখন আমাদেরকে বলেছে যে দেখেন, এই আন্দোলনটা ভিন্ন পথে চলে যাচ্ছে এবং আমাদের মধ্যেই কিন্তু ভিন্ন মতাবলম্বী এবং সহিংস মতাবলম্বী লোকেদের অনুপ্রবেশ হয়ে গেছে এবং সেই জন্যই এটার একটা সমাধান দরকার। আমরা বসেছিলাম আপনার শুক্রবার 19 জুলাই এবং আমরা 20 জুলাই ভোর 2:30 সকাল 2:30টার সময় আমাদের বৈঠক শেষ করি। তারা তাদের দাবি পেশ করতে এসেছিলেন এবং সেই দাবি পেশ করেন এবং আমরা তখন আমি বলেছি এবং পরিষ্কারভাবে বলেছি, তখন কিন্তু বেশ সহিংসতা হয়ে গেছে এবং সারাদিনব্যাপী আমরা সেই তাণ্ডব দেখেছি। হ্যাঁ, তো কথা হচ্ছে যে তখন আমি তাদেরকে বলেছি পরিষ্কার যে দেখেন, আদালতে বিচারাধীন আছে। কিন্তু এই যে আমি যখন বেরিয়ে এসেছি, আমি তখন সংবাদ মাধ্যমকে বলেছি যে দেখেন, তারা যে কোটার পার্সেন্টেজ যেটা, সেটা নিয়ে যেই তাদের দাবি, সেটা একটা যৌক্তিক সমাধান সম্ভব।
তার মানে আই হ্যাভ ইন্ডিকেটেড দ্যাট এটার একটা যৌক্তিক সমাধান সম্ভব। আমি কেন এই কথাটা বলেছি, তার কারণ হচ্ছে কোটা সমস্যার সমাধানে আপনার এটা একটা গভর্নমেন্ট পলিসি, হ্যাঁ, এটা নির্বাহী বিভাগের পলিসি। তো এটা যেহেতু পলিসি, এটার সিদ্ধান্ত সরকারের নিতে হবে, আমি সেই প্রেক্ষিত থেকে বলেছি। কিন্তু সরকার কখন নিবে? সরকার নিবে হচ্ছে আপিল বিভাগের রায়ের পরে। আপিল বিভাগ, আমরা কিন্তু পদক্ষেপ নিয়েছি কি কি দেখেন। আমি বললাম যে বিচার বিভাগীয় তদন্তের জন্য কমিটি করে দেওয়া হলো, এনকোয়ারি কমিশন। 2, ইমিডিয়েটলি অ্যাটর্নি জেনারেল সাহেব গিয়ে চেম্বার জাজে এই তারিখটা 7/8/2024 সালের তারিখটা এনে 21/7/2024 আগিয়ে নিয়ে আসা হলো। তো আমরা কিন্তু আমাদের দিক থেকে সব কথাই রেখেছি এবং 21 তারিখে আদালত রায় দিয়েছে। সেই দিন আমার প্রতিক্রিয়া জানাতে গিয়ে আমি অত্যন্ত পরিষ্কারভাবে বলেছি যে 23 তারিখ মঙ্গলবার আমরা প্রজ্ঞাপন জারি করব। 23 তারিখ বেলা 3টার সময় প্রজ্ঞাপন জারি হয়েছে। আমাদের দিক থেকে কিন্তু কোটা বিরোধী আন্দোলনকারীদের যে কথা আমরা দিয়েছি, সে কথা কিন্তু সম্পূর্ণভাবে আমরা প্রতিপালন করেছি। কিন্তু তারপরেও দেখা গেল যে এই সব তাণ্ডব এবং এই সব তাণ্ডব আজকে কিন্তু প্লেয়াররা যারা এই তাণ্ডবের এই হোতা, তারা কিন্তু আজকে বেরিয়ে আসছেন। তারা কিন্তু গায়ে মানে না আপনি মোড়ল, আজকে তারা সেই ইয়েতে সেই রূপে তারা কিন্তু বেরিয়ে আসছেন। তো এখন তো বুঝতে খুব একটা কষ্ট হবে না জনগণের যে এটা ছিল এই কোটা বিরোধী আন্দোলনকারীদের ছুতায় এই সহিংসতা করা, দেশে একটা ত্রাস সৃষ্টি করা এবং এর মধ্যে তাদের আসল উদ্দেশ্য সরকার পতনের। সেই সরকার পতন হয়ে যেতেও পারে এবং আমরা তখন মূলা বা কুমড়াটা খাবো। মাননীয় মন্ত্রী, এরপরে আসলে কোনো মৃত্যুই আমাদের জন্য কাম্য নয়। প্রতিটি মৃত্যু অনাকাঙ্ক্ষিত। আমরা ছাত্র থেকে শুরু করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সকলের মৃত্যু দেখেছি। সরকার হিসাব মতো সেটি 150-র বেশি। সেই মৃত্যুর আসলে একটি জবাবদিহিতা তো নিঃসন্দেহে আমাদের থাকবার কথা। সেই জবাবদিহিতার জায়গাটিতে আমি আসতে চাই। আরো একটি বিরতির সময় হয়েছে। ZSRM দেশ সাম্প্রতিকে বিরতি নিয়ে ফিরছি। মুখোমুখি আছেন আইনমন্ত্রী আনিসুল হক। কিছুক্ষণের মধ্যে ফিরছি, সাথে থাকুন। দেশ সাম্প্রতিকে আজ আমাদের মুখোমুখি হয়েছেন মাননীয় আইনমন্ত্রী আনিসুল হক। জনাব আনিসুল হক, প্রশ্ন রেখে বিরতিতে গিয়েছিলাম যে ধ্বংসযজ্ঞ আমরা দেখেছি, যে মৃত্যু আমরা দেখেছি, প্রতিটি ধ্বংসযজ্ঞ, প্রতিটি মৃত্যুর নিশ্চয়ই জবাবদিহিতা থাকবার কথা। সেটি আমরা নিশ্চিত করতে পারবো কিনা? অবশ্যই। তার কারণ হচ্ছে যে আপনারা দেখেছেন ইতিমধ্যে আমরা একটা বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠন করেছি। সেই বিচার বিভাগীয় তদন্ত কমিশনের যেই পরিধি, তার কাজ করার যে পরিধি ছিল, সেটা প্রথমে ছিল শুধু 16ই জুলাই যেই তাণ্ডব হয়েছে সেটার জন্য। এটা আজকে বোধহয় আবারও একটা প্রজ্ঞাপন বেরিয়েছে যে ওনার এই পরিধি আপনার 21শে জুলাই পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। মানে 16 তারিখ থেকে শুরু করে 21 তারিখ পর্যন্ত যা ঘটনা ঘটেছে, মৃত্যুর ঘটনা, ধ্বংসযজ্ঞ এবং সন্ত্রাস, সব কিছু উনি করতে পারবেন, তদন্ত করতে পারবেন। এবং এটাও আমরা চিন্তা ভাবনা করছি যে উনি যদি মনে করেন যে এটা, কারণ একটা 30 দিনের মধ্যে রিপোর্ট দেওয়ার একটা বাধ্যবাধকতা আছে, উনি যদি মনে করেন যে তার পক্ষে এটা একটু কঠিন হয়ে যাবে, তাহলে এর কমিশনের সদস্য সংখ্যা বৃদ্ধি করার চিন্তা ভাবনাও আমরা করছি। জি মাননীয় মন্ত্রী, এই যে আসলে আমরা বলছিলাম যে আমরা সব ধ্বংসযজ্ঞ, সব মৃত্যুর আসলে এক ধরনের বিচার প্রত্যাশা করছি, সেটি নিঃসন্দেহে সবাই করছে, আপনারাও করছেন। একটু যদি অভিযোগের জায়গাটিতে আসি, আপনি আসবেন শোনার পর থেকে কিন্তু আমাদের কাছে আসলে অনেক সাধারণ জনগণ প্রশ্ন করেছেন। অভিযোগ আছে যে আসলে একেবারে এক ধরনের গ্রেপ্তার আতঙ্ক ছড়িয়ে পড়েছে, সাধারণ মানুষকে গ্রেপ্তার করা হচ্ছে, বিশেষ করে ছাত্রদেরকে গ্রেপ্তার করা হচ্ছে। সেই অভিযোগের জায়গাটি যদি আপনি একটু খণ্ডন করেন, গ্রেপ্তার আতঙ্ক থেকে আসলে আমরা বেরিয়ে আসতে পারবো। সেটাও আমি আশ্বস্ত করতে চাই যে আজকে আমরা একটা উচ্চ পর্যায়ের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সভাপতিত্বে একটা উচ্চ পর্যায়ের মিটিং করেছি। সেখানে পরিষ্কারভাবে, এবং মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী তার
প্রেস ব্রিফিংয়ে একটা পরিষ্কার করে দিয়েছেন, সেটা হচ্ছে যে যারা এখন যারা এই আইন শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য কাজ করছেন এবং যারা যারা এই ধ্বংসযজ্ঞ চালিয়েছে তাদের যেন সত্যিকারের বিচার হয় সেইটা নিশ্চিত করার জন্য কাজ করছেন, তারা যেন র্যান্ডম না, ছাত্র জনগণ কাউকে যেন র্যান্ডম অ্যারেস্ট না করে, সেইটা বন্ধ করার জন্য একটা নির্দেশ দিয়ে দেওয়া হয়েছে। তারপরে যেটা করা হয়েছে সেই নির্দেশের মধ্যে বলাও হয়েছে এটা যে যার বিরুদ্ধে অনুসন্ধান করে কিছু পাওয়া গেছে এবং যেটা ধরেন নিশ্চিত যে হ্যাঁ মানে প্রাথমিকভাবে নিশ্চিত যে সে এই অন্যায়টা করেছে, শুধু তাকেই ধরা হবে, আর আনুষঙ্গিক কাউকে, নির্দোষ কাউকে ধরা হবে না। এই কথাটা অত্যন্ত পরিষ্কারভাবে আজকের যে উচ্চ পর্যায়ের যে সভা হয়েছে সেই সভায় সিদ্ধান্ত হয়েছে। আমি আশা করি যে আজকে রাত্রের থেকেই সেটা কার্যকর হবে এবং এই হয়রানি বন্ধ হবে। ছাত্রদের আসলে যে আস্থা ছিল সরকারের প্রতি কিংবা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি, সেই আস্থার জায়গাটিতে আসলে আমরা ফিরে আসতে পারবো কিনা? ইনশাআল্লাহ আমরা ফিরে আসবো। দেখেন এইসব ঘটনায় কিন্তু সকলেই একটু বিমর্ষ হয়ে যায়। কিছু কিছু জায়গায় হয়তো অতিরিক্ত করে ফেলে, কিছু কিছু জায়গায় আবার কম করে ফেলে। তো সেই ব্যালেন্সটা আনতে কিন্তু কয়েকটা দিন লাগে। তো সেই ব্যালেন্সটা চলে আসবে, কারণ আপনি নিজেও বলেছেন, মানুষও বলছে যে দেখেন এইরকম তো আমরা আশা করি নাই। এই তাণ্ডব দেশটা আমাদের, আমরা তো পাকিস্তান আর্মির সাথে আজকে যুদ্ধ করছি না, পাকিস্তান আর্মির সাথে আমরা যুদ্ধ করছি না। দুঃখিত মাননীয়, আমি আপনার কথা মাঝখানে ইন্টারাপ্ট করলাম, কিন্তু এই যে আসলে আমরা আমাদের স্বপ্নের মেট্রো রেল, স্বপ্নের পদ্মা সেতু, এই জিনিসগুলো যখন ধ্বংস করা হচ্ছিল তখন কি সরকার আসলে খানিকটা আরো কঠোর হতে পারতো না? তখন আসলে কেন আমরা কঠোর হলাম না? যতটুকু কঠোর হওয়া আমরা কিন্তু তখন হয়েছি, যতটুকু দেখেন সবকিছুরই কিন্তু কঠোর থেকে কঠোরতম হতে কিন্তু ধাপে ধাপে হতে হয়। আমরা সরকার, আমাদের সব কিছু কিন্তু যুক্তি দিয়ে আগে সেটাকে এস্টাবলিশ করতে হয় এবং যুক্তি দিয়ে এস্টাবলিশ করার পরেই কিন্তু আমাদেরকে এক একটা পদক্ষেপ নিতে হয়। তো এইগুলি আপনার হচ্ছে যে দেখেন উশৃঙ্খলা ধ্বংসযজ্ঞ বাড়তে বাড়তে যখন একটা মানে এই আপনার জনগণের যান মালের উপর একটা সাংঘাতিক হুমকি হয়ে গেল। আপনি যাত্রাবাড়ির, আমি একটা ছোট্ট কথা বলি, যাত্রাবাড়িতে এই যারা এই তাণ্ডব সৃষ্টি করেছিল তারা বাড়িতে বাড়িতে গিয়ে জিজ্ঞেস করতেছে যে এইখানে আপনার আওয়ামী লীগ আছে, এইখানে পুলিশ আছে, এই বলে বলে তারা যখন এই ধ্বংসযজ্ঞ চালানোর যখন ব্যবস্থা করছিল, তখনই কিন্তু আমরা মনে করেছি না আর সহ্য করা যাবে না। আরেকটা জিনিস হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু একটা নিষেধাজ্ঞা দিয়েছেন যে দেখো ছাত্ররা আছে, এইখানে সাবধানতা অবলম্বন করতে হবে। এই ছাত্রদেরকে এই যে স্বার্থান্বেষী মহল, এরা কিন্তু শিল্ড হিসেবে ব্যবহার করছিল। আমরা সেই জন্যই আমরা ধীর গতিতে। আপনারা ছাত্রদের কথা বলছিলেন, তাদের প্রতি নমনীয় ছিলেন, সহনশীলতা আপনারা দেখিয়েছেন, সেটি আমরা দেখেছি। আবার একই সাথে আমরা এটিও দেখেছি মাননীয় মন্ত্রী ঢাকা মেডিকেলের মতো একটি হাসপাতালে আসলে যখন যারা আহত হয়েছেন তারা চিকিৎসা নিচ্ছিলেন, সেখানেও আমরা দুষ্কৃতিকারীদেরকে ঢুকে যেতে দেখলাম। এই ধরনের অন্যায় অবিচার থেকে তো আমাদের বেরিয়ে আসতে হবে। আপনাদের রিপোর্টার কেউ তো, আপনাদের রিপোর্টার আমি জিজ্ঞেস করলাম, আমাদের গাড়ি পুড়িয়ে দিয়ে দেওয়া হয়েছে এবং ওনার এইখানে উনি কি মানে একটু এদিক হলেই ওনার চোখটা যেত। তো ওনাকে আমি জিজ্ঞেস করলাম যে কারা করেছে, যে যারা, উনি যেটা আমাকে বললেন যে দেখেন ওরা ছাত্ররা আমাদেরকে ছেড়ে দিয়েছিল, পিছন থেকে একজন এসে বলল দালাল 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 বলে মারা শুরু করলো। এবং শুধু কাঁচ যে ভেঙেছে তা না, কাঁচ ভাঙার পরে গাড়িটা করার পরে এই ভদ্র মহিলাকেও তারা কিন্তু মেরেছে। এটা কে করতে পারে? এটার সাথে অনলি ইউ ক্যান রিলেট যারা 1971 দেখেছে, এরা জামাত শিবির ছাড়া এটা কেউ করতে পারে না। এবং এই যে গাড়ি পোড়ানোর এক ধরনের আমরা দেখেছিলাম শেষ পর্যায়ে এসে মিডিয়ার গাড়িগুলোতে প্রচন্ডভাবে তাণ্ডব চালানো হয়েছে, আমাদের গাড়ি পোড়ানো হয়েছে, মিরপুরে আমাদের 3 থেকে 4টি গাড়ি পোড়ানো হয়েছে। সেই আক্রোশ আসলে কাদের? সাধারণ ছাত্রদের তো আসলে আমাদের সাথে বা কোনো সাধারণ মানুষের সাথে কোনো শত্রুতা নেই। ইউ আর রাইট, শত্রুতা তো সাধারণ মানুষ তো সেটা করবে না। সাধারণ মানুষ সহিংস হয় কখন? যখন এবং সেটাও হয় খুব 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 কম সময়। সেটা হচ্ছে যখন তার পিঠ দেওয়ালে ঠেকে যায়।
এইখানে এমন কোনো, এবং আমি আপনাকে বলবো এবং অত্যন্ত কনফিডেন্টলি আমি এটা বলতে চাই যে দেখেন সাধারণ মানুষের কিন্তু অংশগ্রহণ এটার মধ্যে ছিল না। আপনারাও দেখেছেন, আপনারা বিচার করবেন, আমার কথাই যে শেষ কথা তা না, আপনারাও বিচার করবেন। সাধারণ মানুষ যদি নামতো তাহলে কিন্তু রেজাল্ট অন্যরকম হতো। সাধারণ মানুষ নামে নাই। মাননীয় মন্ত্রী, একদম শেষ সময় আমি ছোট করে আপনার কাছে একটি প্রশ্নের উত্তর নিতে চাই। যেই তাণ্ডব আসলে আমরা দেখেছি, সেই তাণ্ডব থেকে নিশ্চয়ই আমরা অনেক কিছু শিক্ষা নিতে চেয়েছি, এবং আগামীর বাংলাদেশে আমরা আসলে কি দেখতে চাই, আপনার স্বপ্নের কথা জানতে চাই। দেখেন, আমার বয়স হয়ে গেছে, আমি বোধহয় বেশি দিন বাঁচবো না, কিন্তু আমি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ দেখেছি। আমার পিতা মাতা, আমার ভাই মুক্তিযোদ্ধা। তো আমার স্বপ্ন হচ্ছে বাংলাদেশ একটা সারা বিশ্বে একটা উন্নত দেশ হিসাবে পরিচিত হোক। তার কারণ আমরা ছোটবেলায় যখন বাংলাদেশ স্বাধীন হয়েছে, এই হেনরি কিসেঞ্জারের মতন লোকের মুখে শুনেছি যে আমরা হচ্ছি একটা তলাবিহীন ঝুড়ি। আমরা চাই যে এই মাননীয় প্রধানমন্ত্রী যেই মর্যাদার আসনে বাংলাদেশকে আজকে নিয়ে গেছেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে স্বপ্ন, সেটা 2041 সালের বাংলাদেশকে একটা উন্নত দেশ করার আমাদের সকলের স্বপ্ন। তাই আমরা সেই প্রত্যাশা রাখতে চাই মাননীয় মন্ত্রী, এবং অবশ্যই আমরা চাই বাংলাদেশের সব জনগণ, সরকার, রাজনৈতিক দল সহ অবস্থানে আসুক, সবাই সকলের আসলে সাথে এক পথে হেঁটে চলুক, সেই প্রত্যাশা রাখতে চাই মাননীয় মন্ত্রী। দেশের এরকম একটি পরিস্থিতিতে আপনি আমাদেরকে সময় দিয়েছেন, এত ব্যস্ততার মাঝে আরও একবার আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা চেষ্টা করেছি সাধারণ মানুষের প্রশ্নগুলো উত্তর আপনার কাছ থেকে নেবার। নিশ্চয়ই আরও একবার আমরা আপনাকে প্রত্যাশা রাখতে চাই, আপনি হয়তো আরও একদিন আমাদের সাথে যুক্ত হবেন। ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, আগামী দেশ সাম্প্রতিক একবার আমন্ত্রণ রইল। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকবার জন্য।